Ready? Bolbo. Hello dear students of class 7. How are you? Assalamu alaikum. I think you all are well by the grace of Almighty Allah. Welcome to today's class and welcome to guardians and who are along with me now, who are watching my class now. Today I will discuss English second paper, the topic narration. You know what is narration? I think you have heard about narration, and today I will discuss the basic discussion on narration. Let us see what is narration, how many parts are there in narration, etc., etc. Let us see the blackboard. Sorry, whiteboard. Narration basic discussion. Kinds of narration. Direct, indirect. Narration means ukti. কারো কথা বা বক্তব্যকে ন্যারেশন বলা হয়। সেটা উক্তি দুই ধরনের হয়, ডিরেক্ট অর ইনডিরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষ। ডিরেক্ট ন্যারেশন অর ডিরেক্ট স্পিচ ইজ স্পোকেন বাই সাবজেক্ট, অর্থাৎ কর্তা যেটা সরাসরি বলে সেটা হচ্ছে ডিরেক্ট, এবং কর্তার কথাটাকে যদি ঘুরিয়ে অন্য কেউ বলে থাকে তাহলে সেটা হয় ইনডিরেক্ট বা পরোক্ষ উক্তি। তাহলে ডিরেক্ট, ইনডিরেক্ট, টু কাইন্ডস আর ন্যারেশনস। পার্টস অফ ন্যারেশন। একটা ন্যারেশনে কয়টা অংশ থাকে? একটা ন্যারেশনে বা একটা উক্তিতে দুটো অংশ থাকে। ওয়ান ইজ রিপোর্টিং ভার্ব অ্যান্ড অ্যানাদার ইজ রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কোথায় থাকে? এটা আউটসাইড অফ দ্য ইনভার্টেড কমা। এখানে আমি ইনভার্টেড কমা দিয়েছি, এখানে একটা সেন্টেন্স থাকে। ইনভার্টেড কমার বাইরের যে অংশটুকুতে যেই বক্তব্যটুকু থাকে সেটা হলো রিপোর্টিং ভার্ব, এবং এই অংশে একটি ভার্ব থাকে, সেই ভার্বটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিপোর্টেড স্পিচ ইনসাইড অফ ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যেই বক্তব্যটুকু থাকে সেটুকু হলো রিপোর্টেড স্পিচ। এই দুটো অংশ নিয়েই ন্যারেশন গঠিত হয়। নাম্বার 3, আরও একটা বিষয় আমাদেরকে ন্যারেশন করতে হলে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে লিসেনার এবং স্পিকার। ন্যারেশনে একজন বক্তা থাকে এবং আরেকজন শ্রোতা থাকে। আমি যখন বাক্য তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে, এবং আমি বলে দিব যে দুটো অংশ থাকে, দুটো ব্যক্তি থাকে, কে বলছে এবং কাকে বলছে। আর রিপোর্টেড স্পিচের ভেতরে কার সম্পর্কে বলছে, এই তিনটা বিষয়কে লক্ষ্য রেখে ন্যারেশন কিন্তু করতে হয়। ইউজ অফ দ্যাট ফর ইনভার্টেড কমা। যখন আমরা ইনভার্টেড কমা ইনডিরেক্ট করব, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, তবে দ্যাট কিন্তু সব ধরনের সেন্টেন্সে বসে না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু সেই ধরনের দ্যাট বসে না। সেটা তোমরা যখন ডিটেলস করবে তখন আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। আরও একটা বিষয় যেটা জানতে হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা চার্ট এখানে আমি রেখেছি, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তারপরে যে বিষয়টা জানতে হয় সেটা সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ, এই ফর্মগুলো আমি তোমাদেরকে দেখাবো। তারপরে বিষয়টা জানতে হয় চেঞ্জিং পারসন। এখানে ন্যারেশন করতে গেলে কিন্তু পারসন চেঞ্জ হয়ে যায়। ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে কোন পারসন হতে পারে, সেকেন্ড পারসন চেঞ্জ হয়ে কোন পারসন হতে পারে, সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম সেগুলো কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। নেক্সট আছে চেঞ্জিং টেন্স। সবচেয়ে ভাইটাল পয়েন্ট ইজ চেঞ্জিং টেন্স। টেন্স সম্পর্কে যদি তোমাদের ভালো ধারণা না থাকে তাহলে তোমরা ন্যারেশন, ভয়েস, চেঞ্জিং সেন্টেন্স ইন ডিফারেন্ট ফর্ম, এগুলো কিছুই কিন্তু করা যাবে না। তাহলে আমাদেরকে কনসেপশন রাখতে হবে টেন্সের ওপরে। নেক্সট, আইডিয়া অ্যাবাউট 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। আমাদের যে 5 রকমের সেন্টেন্স আছে সেটা তোমরা নিশ্চয়ই পড়েছো ছোটোবেলায়।
অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ। আরেকটা কি বলতে পারছো কেউ? বলো দেখি কি আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড কি ভুলে গেছো? কেউ বলছো না? কি বলো তো? ইম্পারেটিভ, এটাও ভুলে গেছে। আচ্ছা, কেউ রেসপন্স করছো না, এটা খুবই দুঃখজনক। এই 5 রকমের সেন্টেন্স কিন্তু আমাদের এই ন্যারেশন করতে পরিবর্তন করতে হয়। এখন আমি যেটা বলেছিলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ডাইরেক্ট ফর্মে কি থাকে, ইনডাইরেক্ট ফর্মে কি থাকে দেখো। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস দ্যাট, দিস দোজ, অ্যাগো বিফোর, ইট ইট, টুডে দ্যাট ডে, yesterday the previous day, tomorrow the next day or the following day, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা প্রথম দেখাবো যে চেঞ্জিং পারসন। চেঞ্জিং পারসন অর্থাৎ পারসন কিভাবে চেঞ্জ করতে হয়, তার আগে আমি তোমাদেরকে একটু বোর্ডে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা একটু দেখিয়ে দিই। আমি একটা বাক্য লিখছি। দেখো আমি এখানে এটা ডিরেক্ট স্পিচটা কীরকম হয়। হি সেড টু মি, এখানে একটা কমা, ইনভার্টেড কমা শুরু এবং এখানে ফুল স্টপের পরে ইনভার্টেড কমা শেষ। তাহলে এই যে এখানে রিপোর্টিং ভার্ব এই অংশটা, এই যে সেইড, এটা হচ্ছে আরভি বা রিপোর্টিং ভার্ব। এই অংশটা ইনভার্টেড কমার বাইরে আছে। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি আর এস দিয়ে সংক্ষেপে বুঝাই। ইনভার্টেড কমার ভেতরে যে বক্তব্যটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আরেকটা বিষয় যেটাকে তোমাদেরকে বলেছিলাম যে লিসনার এবং স্পিকার অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট, যেটাই আমরা বলি না কেন, লিসনার স্পিকার বললে খুব সুবিধা হয় বুঝতে। ইনি হচ্ছেন বক্তা, স্পিকার, আর ইনি হচ্ছেন লিসনার, যাকে বলা হচ্ছে। আর এখানে আছে যার সম্পর্কে বলা হচ্ছে। এই তিনটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হি সেড টু মি, কে বলছে? হি। সে বা তিনি বলছেন, কাকে বলছেন? মি। মিটা হচ্ছে অবজেক্ট বা লিসনার, আমাকে বলছেন। আচ্ছা, কার সম্পর্কে বলছেন? এই যে এখানে স্পিকার তার নিজের সম্পর্কেই বলছেন যে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এখন এটা যদি আমরা পরিবর্তন করতে যাই, ইনডিরেক্ট করতে যাই, তাহলে কি হবে? হি টোল্ড মি। এখানে আরেকটা বিষয় আছে, যেমন হি সেড টু মিও রাখা যায়, তবে হি টোল্ড মি দিলেই বেটার হয়। তবে টোল্ডের পরে কিন্তু টু বসে না, টোল্ডের পরে তোমরা টু দেবে না। হি টোল্ড মি। আর এই ইনভার্টেড কমা উঠে যাবে বলেছিলাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তাহলে এখন এই যে এই রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট তিনি হচ্ছেন কে? আই। অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন। তাহলে এই ফার্স্ট পারসনটা ফলো করছে এই থার্ড পারসন অর্থাৎ সাবজেক্টকে। সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসনে। তাহলে আমরা এখানে এই সাবজেক্টটায় বসাবো হি টোল্ড মি দ্যাট হি। যেহেতু এটা পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন হবে। এটা আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ টেন্সও কিভাবে চেঞ্জ হয়ে গেল, পার্সনে কিভাবে চেঞ্জ হয়ে গেল, সেটা তোমরা সব কিছু এখানে দেখে নিলে। আর এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেখানে সব কিছু অনেক কিছু তোমরা এখান থেকে দেখে নিলে। এখন আমি তোমাদেরকে চেঞ্জিং পার্সনটা দেখাচ্ছি।
তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু পরিষ্কার আমাকে বলবে, লেখাগুলো একটু ছোট ছোট। ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? কেউ কমেন্ট বক্সে বললে আমাকে ভালো হয়। দেখা যায় চেঞ্জিং পারসন কি? এই যে পারসন কারা? ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি শি ইট দে এনি নেম, এরা হচ্ছে সব থার্ড পারসন। তাহলে এখন কোন পারসন থাকলে কি হবে দেখো, ফার্স্ট পারসন ফলোজ সাবজেক্ট, সেকেন্ড পারসন ফলোজ অবজেক্ট, থার্ড পারসনে নো চেঞ্জ। এখন আমি এক্সাম্পল দিচ্ছি দেখো, হি সেড টু মি আই অ্যাম উইথ ইউ। এখানে দেখো হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ উইথ মি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ এখানে এই যে আমি বলেছি যে ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, এইখানে রিপোর্টিং ভার্বের আগে যেই পারসনটা থাকবে, সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটাকে ফলো করবে। অর্থাৎ আমি যখন ইনডিরেক্ট করব তখন এই পারসন অনুযায়ী আমাকে এখানে অবজেক্টটা বসাতে হবে। আচ্ছা, তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ উইথ মি, তাহলে এই হিটা এই আয়ের পরিবর্তে এই হিটা এখানে বসেছে। সে আমাকে বলল যে সে আমার সাথে আছে। এখানে ইউ এর পরিবর্তে, ইউটা হয়তো আমাকে বলেছে, ইউটা সেকেন্ড পারসন কিন্তু অবজেক্টকে ফলো করে। এখানে তোমরা আমি বলেছি যে সেকেন্ড পারসন ফলোস অবজেক্ট, তাহলে অবজেক্টটা কি মি, আর মিটা এখানে আছে। তারপরে দেখো হি সেড টু মি ইউ আর অ্যাটেন্টিভ, সে আমাকে বলল তুমি মনোযোগী। তাহলে এইখানে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ অ্যাটেন্টিভ, এইখানে যে সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করছে, তাহলে সেকেন্ড পারসনটা হলো রিপোর্টিং স্পিচের সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। অবজেক্টটা কোন পারসনে আছে? ফার্স্ট পারসন, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? ফার্স্ট পারসন হয়ে যাচ্ছে। তাহলে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ অ্যাটেন্টিভ। তোমরা এই বিষয়টা একটু ভালো করে নোট ডাউন করে রাখলে খুব ভালো হয়। এটা করতে গেলে ভালো দক্ষতা অর্জন করতে গেলে তোমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। নাম্বার 3, হি সেড টু মি কামাল ইজ রেডি টু ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে থার্ড পারসন। হি টোল্ড মি দ্যাট কামাল ওয়াজ রেডি টু ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না। আমার শর্ত ছিল যে থার্ড পারসনে কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সে আমাকে বলল যে কামাল কাজটি করার জন্য প্রস্তুত ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি আবার চেষ্টা করব বোঝানোর জন্য। নেক্সট যে আমাদের এটা ছিল বোঝানোর একটা পয়েন্ট ছিল সাবজেক্ট, অবজেক্টিভ, পজিটিভ। অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্মগুলো কি হয়, পজিটিভ ফর্মগুলো কি হয়, সেগুলো কিন্তু আমাদেরকে ন্যারেশন করতে গেলে জানতে হবে। যেমন আই থাকলে অবজেক্টে হয় মি, পজিটিভ হয় মাই। ইউ অবজেক্ট ইউ, পজিটিভ ইয়োর। উই অবজেক্ট আস, পজিটিভ আওয়ার। শি হার হার। হি হিম হিজ। দে দেম দেয়ার। ইট ইট ইটস। এটা হচ্ছে পজিটিভ সাবজেক্ট, অবজেক্টিভ এবং পজিটিভ ফর্ম। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এটা কিন্তু চেঞ্জিং পারসনটা অবশ্যই তোমাদের ন্যারেশন করতে গেলে কিন্তু প্রয়োজন হবে। তোমরা এটা মুখস্থ করতে পারো, আর যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো অবশ্যই মনে রাখতে পারবে। আমি নেক্সট তোমাদের আরেকটা বিষয় দেখাচ্ছি। এবার যে সবচেয়ে ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর চেঞ্জিং ন্যারেশন, চেঞ্জিং টেন্স। এখানে এই লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? চেঞ্জিং টেন্স। আচ্ছা, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন, কোন টেন্স কি হয়, কিভাবে পরিবর্তন হয় সেটা আমি এখানে দেখিয়েছি। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা ডিরেক্ট
ফর্মে কি থাকে এবং ইনডিরেক্ট ফর্মে কি থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট ইনডেফিনিট হয়। ন্যারেশন করতে গেলে তোমরা দুটো বিষয়ে খেয়াল রাখবে যে এই জায়গা রিপোর্টিং ভার্বের ভার্বটা কোন টেন্সে আছে। এটা সাধারণত বেশিরভাগ সময় পাস্ট ইনডেফিনিটেই থাকে। আর পাস্ট ইনডেফিনিট এখানে কেন হলো, এখানে যেমন আই প্লে ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। এখন অনেকে প্রশ্ন জানতে পারে যে এইটা তাহলে কেন পাস্ট ইনডেফিনিট হবে। পাস্ট হবে এই কারণে যে আমাদের এই রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট ফর্মে, সুতরাং এটা রিপোর্টেড স্পিচ যখন চেঞ্জ হবে তখন এই রিপোর্টেড স্পিচটা যেই টেন্সে আছে অনুরূপ পাস্ট টেন্স হবে। অর্থাৎ এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে কিনা দেখো। হি সেড টু মি আই প্লে ফুটবল, অর্থাৎ এই অংশটা পাস্ট ফর্ম, এই অংশটা ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কাজে আমরা ইনডিরেক্ট করব হি টোল্ড মি দ্যাট হি প্লেড ফুটবল, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। বুঝতে পেরেছো কি? নেক্সট আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যায়। হি সেড টু রানা আই অ্যাম গোয়িং টু স্কুল, হি টোল্ড রানা দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়। মিনা সেড টু বিনা আই হ্যাভ ডান হোমওয়ার্ক, মিনা টোল্ড বিনা দ্যাট শি হ্যাড ডান হোমওয়ার্ক। এখানে ডান দ্য হোমওয়ার্কও দেওয়া যেতে পারে, মাই হোমওয়ার্কও দেওয়া যেতে পারে। তাহলে এখানে মাই দিলে এখানে আবার হার দিতে হবে, হার হোমওয়ার্ক। তা আমি একটু জায়গার কারণে ছোট করে লিখেছি। মিনা সেড টু বিনা আই হ্যাভ ডান হোমওয়ার্ক, মিনা টোল্ড বিনা দ্যাট শি হ্যাড ডান হোমওয়ার্ক। নাম্বার 4, পাস্ট ইনডেফিনিট। এখন তোমাদের ডিরেক্ট ন্যারেশনটা যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডেফিনিটে থাকে তখন তোমরা কি করবে সেটা কিন্তু একটু লক্ষণীয় বিষয়। এগুলো কিন্তু এদের মতো না, এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে খেয়াল করে শোনো, এখানে রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি পাস্ট ইনডেফিনিটে হয় তাহলে ইনডিরেক্টে তোমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে মায়া সেড টু মিতু আই রোট এ লেটার, মায়া সেড টু মিতু আই রোট এ লেটার। তাহলে মায়া টোল্ড মিতু দ্যাট শি হ্যাড রিটেন এ লেটার। আচ্ছা, এখানে আমি বলি মায়াটা কিন্তু থার্ড পারসন, সেই কারণে এখানে শি হয়েছে। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা চেঞ্জ হয়ে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, শি সেড টু মি আই ওয়াজ ড্রয়িং এ পিকচার, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ড্রয়িং এ পিকচার। এই জন্য টেন্সের স্ট্রাকচারগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে বুঝতে তোমাদের সহজ হয় এবং ন্যারেশন করতে কোনো সমস্যা পড়তে না হয়। তাহলে পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এরপরে দেখো, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কোনো চেঞ্জ হয় না, পাস্ট পারফেক্টেই থাকে। কামাল সেড টু মি ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, কামাল টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে কিন্তু তেমন কোনো চেঞ্জ নেই, শুধু সেইডের পরিবর্তে টোল্ড বসেছে, টুটা উঠে গেছে এবং ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়। আর এখানে যা ছিল হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে শুধু পার্সনটা চেঞ্জ হয়েছে, ডান দ্য ওয়ার্ক ঠিকই আছে। এরপরে আরেকটা থাকে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাতেও কোনো পরিবর্তন হয়নি দেখে আমি এখানে লিখিনি। এরপরে আমরা চলে আসি ফিউচার ইনডেফিনিট থাকলে কি হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি ফিউচার ইনডেফিনিটে থাকে তাহলে তোমরা ইনডিরেক্ট কি করবে। রুমা সেড টু জামাল আই শ্যাল গো টু স্কুল, রুমা টোল্ড জামাল দ্যাট শি উড গো টু স্কুল। অর্থাৎ এই ফিউচার ইন পাস্ট ফর্মে চলে যায়, অর্থাৎ ফিউচারের শব্দগুলো উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, এগুলো পাস্ট ফর্মে চলে যায়। আর যেহেতু মডাল ভার্ব কিছু আছে যেমন ক্যান, মে, মাইট, এগুলো আমরা ইনডিরেক্ট করার সময়
কুড, মাইট, মাস্ট, মাস্টের পরিবর্তে হ্যাড টু, এগুলো আমরা ব্যবহার করব। যখন তোমরা এগুলো প্র্যাকটিস করবে এই সব ব্যবহারগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টেন্সটা কী করে চেঞ্জ করতে হয়। বেশিরভাগই ডিরেক্ট ন্যারেশনে এই অংশটা রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মেই সচরাচর থাকে, কদাচিৎ প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তবে বেশিরভাগই পাস্ট ফর্মে থাকে। এই পাস্ট ফর্ম এবং রিপোর্টেড স্পিচের যেই টেন্স থাকবে সেই অনুযায়ী অনুরূপ টেন্স পরিবর্তন, অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন হবে। তাহলে তোমরা আশা করি এটাও বুঝতে পারলে। নেক্সট যেটা আছে আমি যাচ্ছি, ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্সের কথা তোমাদের বলেছিলাম। 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস অর্থাৎ 5 রকমের সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। ন্যারেশন কী কী সেন্টেন্সে হয় এবং কেমন হয় তার রূপ পরিবর্তিত হয়ে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু তোমরা লেখাটা বুঝো কি না, দেখতে পাচ্ছ কি না, পরিষ্কার দেখা যায়, দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ কি না। এখানে দেখো সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। 5 রকমের সেন্টেন্স আছে। এখন 5 রকমের ডিরেক্ট ফর্মটা কীরকম হয় সেটা আমি দেখাবো। যেমন ডিরেক্টের এখানে আমি একটা স্ট্রাকচার লিখেছি, তোমরা বুঝতে পারছো কি না দেখো। সাবজেক্ট, আরভি হচ্ছে রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশ। যেমন এখানে দেখো শি সেইড টু মি, অর্থাৎ সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্টটা হচ্ছে মি। আচ্ছা, এরপরে দেখো ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কি আছে, সাবজেক্ট আই, ভার্ব মেক, অবজেক্টটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যাই থাকুক, এ বাস্কেট, অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে, এ বাস্কেট, আই মেক এ বাস্কেট। এটা গেল তোমার ডিরেক্ট স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনডিরেক্টে চেঞ্জ হয়ে এটা কী হয় দেখো, শি টোল্ড মি দ্যাট শি মেড এ বাস্কেট। তাহলে আমাদের নিয়মগুলো কি ফলো হয়েছে? যেমন টেন্স আমরা পরিবর্তন করেছি, এখানে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে পাস্ট ইনডেফিনিট হয়ে গেছে। আর সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ, সেই জন্য দ্যাট, আর সেইটুর পরিবর্তে টোল্ড। তারপরে আসে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হয় দেখো, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। এখানে আছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, ঠিক আছে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে গেলে প্রথমে কী হয়, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বও থাকতে পারে, একটা হেল্পিং ভার্ব থাকতে পারে, তারপরে অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়েও শুরু হতে পারে। যেমন হোয়ার ডু ইউ লিভ, এটা হোয়ারটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্লাস এক্সটেনশন, প্লাস একটা নোট অফ ইন্টারোগেশন থাকে। এক্সটেনশন মানে এখানে আদার ওয়ার্ডস আরও থাকতে পারে। তো এটা হচ্ছে এই অনুযায়ী আমরা সেন্টেন্সটা লিখেছি। দেখো এখানে এই অংশটা আছে কামাল সেইড টু মি, এটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশ অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশ, আর ইনভার্টেড কমার ভেতরে আছে রিপোর্টেড স্পিচের অংশ প্লাস একটা নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি দেখি এখানে একটা ভার্ব বসেছে, হেল্পিং ভার্ব ডু, তারপরে সাবজেক্ট আছে ইউ, তারপরে আছে প্লে ভার্ব। আমি এখানে সব কিছু এক্সটেনশন দিয়ে এই কারণে বুঝিয়েছি কারণ বেশি লম্বা করতে গেলে তোমাদের কাছে জটিল মনে হতে পারে। এই এক্সটেনশনের ভিতর দিয়ে আমি এত কিছু বুঝিয়ে দিয়েছি। তো যেখানে এইগুলো দিয়ে অর্থাৎ সাবজেক্টের পূর্বে এই অংশগুলো যে কোনো একটা বসতে পারে, হেল্পিং ভার্ব বসতে পারে, মেইন ভার্ব বসতে পারে, অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন বসতে পারে। তারপরে সাবজেক্ট, তারপরে আরেকটা প্রিন্সিপাল ভার্ব বসে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। অবশেষে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ইনভার্টেড কমা এবং নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। এটা ইনডিরেক্টে কি হয়, কামাল আস্কড মি ইফ আই প্লে ফুটবল, অর্থাৎ এখানে কিন্তু এরকম হচ্ছে না, এখানে ডু থাকলে ইফ বসে, ইফ আই প্লেড ফুটবল। এই তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরও অনেক সব ক্ষেত্রেই যে ইফ বসবে তা কিন্তু না, এগুলো বিশেষ নিয়ম আছে। যখন ডিটেলস তোমরা করবে তখন আরও অনেক কিছুর সাথে পরিচিত হবে। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে আছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। এটা অংশটা প্রত্যেকটা এই সেন্টেন্সেরই একই থাকে। তারপরে কি আছে, ভার্ব প্লাস এক্সটেনশন,
অর্থাৎ এটা দুটো ক্যাটাগরিতে হতে পারে। প্রথম ক্যাটাগরি 1 নাম্বার যেটা ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ ডু দ্য সাম, এখানে ডুটা হচ্ছে ভার্ব, এক্সটেনশন দ্য সাম, এখানে কিন্তু আর কোনো কিছু নেই, সাবজেক্ট নেই, আরও আদার্স ওয়ার্ড তেমন কিছু দরকার হয় না, এটা একটা আদেশমূলক বাক্য। আচ্ছা, তো এটা পরিবর্তন হয়ে কী হয়, হি টোল্ড মি টু ডু দ্য সাম, হি টোল্ড মি টু ডু দ্য সাম, এখানে তেমন কিছু আদেশ বা উপদেশ বা রিকোয়েস্ট সেরকম কিছু প্রকাশ না হলে আমরা সেইটু পরিবর্তে টোল্ড ব্যবহার করতে পারি। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এখানে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, তারপরে লেট দিয়ে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লেট দিয়ে ব্যবহার করতে পারি, লেট প্লাস অবজেক্ট অফ ফার্স্ট পারসন আর থার্ড পারসন, তারপরে একটা প্রিন্সিপাল ভার্ব, তারপরে এক্সটেনশন। এখানে এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে, হি সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক, লেট আস গো ফর, এই যেখানে লেট আছে তারপরে অবজেক্ট, গো ফর এ ওয়াক, এখানে আরেকটা ভার্ব আছে, তো এখানে তারপরে এক্সটেনশন আরও অনেক কিছু থাকতে পারে। হি সেড টু মি লেট আস গো, এটা একটা প্রস্তাব, তো প্রস্তাব হলে কি হতে পারে, হি প্রপোজড মি দ্যাট উই শুড গো ফর এ ওয়াক, এখানে কিন্তু একটু লক্ষণীয় বিষয় আছে, এখানে একটা পরামর্শ বা প্রস্তাব করেছে, প্রপোজের পরে কিন্তু টু বসে না, এখানে প্রপোজ মি, আবার এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো একটা দ্যাট বসেছে, উই শুড গো ফর এ ওয়াক, এরকম একটা সেন্টেন্সটা এইভাবে পরিবর্তিত হয়। তারপরে 4 নম্বরে আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স এই অংশটা বরাবরের মতোই আছে, যেমন সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, ফাদার সেড টু মি, তারপরে বাকি অংশটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কেমন হতে পারে, এখানে লং দিয়ে শুরু হতে পারে, মে দিয়ে শুরু হতে পারে, তারপর সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, মে আল্লাহ ব্লেস ইউ, এখানে মে আল্লাহ ব্লেস ইউ, মেয়ের পরে সাবজেক্ট বসেছে, তারপরে এক্সটেনশন, ভার্ব, এক্সটেনশন বসেছে। আচ্ছা, এখানে ফাদার উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, এটা ইনডিরেক্টে পরিবর্তন হয়ে এইভাবে করতে হয়, অর্থাৎ যদি এখানে কোনো প্রার্থনা বোঝায়, শুভকামনা বোঝায়, তাহলে এখানে আমরা উইশ বলতে পারি, তাহলে ফাদার উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা আমরা আনন্দ বা দুঃখ, বেদনা, উল্লাস এগুলো প্রকাশ করতে ব্যবহার করি, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে দেখো আবার সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট ঠিকই আছে, আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, যেমন কী দিয়ে শুরু হতে পারে রিপোর্টের স্পিচটা, অ্যালাস, হুররা, হোয়াট এ অথবা অ্যান, অথবা হাউ দিয়ে, তারপরে অ্যাডজেক্টিভ একটা বসে, তারপরে সাবজেক্ট বসতে পারে, ভার্ব, তারপরে আরও একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নোট অফ এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক চিহ্ন, এটা না দিলে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রকাশ পাবে না। তো এখন প্রথম এক্সাম্পলটা দেখো, হি সেড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, আমি এখানে ইনভার্টেড কমার আগে একটা নোট অফ এক্সক্লেমেশন দিয়েছি, তারপর ইনভার্টেড কমাটা শেষ করেছি, তাহলে এইটাকে আমি যদি ইনডিরেক্ট করতে যাই তাহলে কি হবে, হি এক্সক্লেমড উইথ জয়, যদি দুঃখসূচক কোনো বাক্য হয়, দুঃখ বা বেদনা কোনো বাক্য হয়, তাহলে এক্সক্লেমড উইথ সরো হতে পারে। আবার যদি বেশি আনন্দ হয়, যেমন খেলা জিতলে হুররে করে আমরা একটা চিৎকার দিই, তখন কি হতে পারে, ক্রাইড আউট উইথ জয়, এরকম হতে পারে। তাহলে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, এখানে কিন্তু টেন্সটাও আমরা সাথে সাথে ফলো করছি, যেমন এখানে সেইডের জায়গায় আছে ইট, পাস্ট টেন্সে ছিল, এখানে এটা ছিল প্রেজেন্ট, এটা হয়ে গেল পাস্ট, সেরকম অনুরূপ পাস্ট টেন্স, যেমন হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, অর্থাৎ এই যে হোয়াট এ নাইসের পরিবর্তে এখানে ভেরি নাইস বসলো। 2 নাম্বার দেখো, হি সেড হুররা মাই ফাদার হ্যাজ কাম, সে তার বাবা বাড়ি এসেছে, হয়তো অনেকদিন পরে, সে আনন্দে চিৎকার করে হচ্ছে হুররা, আনন্দ হচ্ছে, খেলা জিতলো, আমরা বলি হুররা উই হ্যাভ ওন দ্য গেম, ওন দ্য ম্যাচ, তো এটাকে কি হয়, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হিজ ফাদার হ্যাড কাম। তো আশা করি তোমরা এই 5 রকমের সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটু ধারণা হলো। এখন তোমাদের সিলেবাসে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আশা করি তোমরা বুঝে গেছো যে এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। এবং আজকের এই যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কোনো প্রশ্ন করলে আমি তোমাদেরকে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর বারবার তোমরা ক্লাসটা যদি দেখো আশা করি তোমরা পারবে, অর্থাৎ বেসিক
ডিসকাশন, তোমাদের ন্যারেশন করতে গেলে যে মৌলিক বিষয়গুলো জানতে হয়, আজকে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করেছি। এই বিষয়গুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের ন্যারেশনে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস।